আচ্ছা, সেকেন্ড স্টেপের জন্য আমরা রেডি করব হচ্ছে সল্টেড ক্যারামেল ফিলিং। সল্টেড ক্যারামেল ফিলিংয়ের জন্য আমাদের লাগবে হচ্ছে হোয়াইট সুগার অর্থাৎ সাদা চিনি 200 গ্রাম। লবণ রেসিপিতে 1 চা চামচ লেখা আছে, আপনারা চেষ্টা করবেন এই মাপটা অ্যাভয়েড করতে। পার্সোনালি আমি যখন কেকটা টেস্ট করি আমার কাছে 1 চা চামচ লবণ দেওয়ার পরে ফিলিংটার টেস্ট ভালো লাগে না। আমি এর জন্য চেষ্টা করি হাফ টি স্পুন লবণ দিয়ে করতে। বাটার লাগবে 90 গ্রাম আর ফ্রেশ ক্রিম লাগবে হচ্ছে 120 গ্রাম, ঠিক আছে। হোয়াইট সুগার লাগবে 200 গ্রাম। লবণটা আমি এডিট করে ঠিক করে দিব, এখানে আমি হাফ টি স্পুন ব্যবহার করি সব সময়, কিন্তু 1 চা চামচ রেসিপিতে লেখা আছে, আমিও লিখে দিয়েছি, বাট আমি বলবো যে হাফ টি স্পুন দিয়ে রেসিপিটা ফলো করতে। প্রথমে আমরা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণ সাদা চিনি। সাদা চিনির সাথে আমি লবণ নিয়ে নিব হচ্ছে হাফ টি স্পুন। আমি রেসিপি এডিট করে ঠিক করে দিব না, হ্যাঁ। বাটার মেপে নেব 90 গ্রাম। আমাদের আরও লাগবে ফ্রেশ ক্রিম 120 গ্রাম। ফ্রেশ ক্রিমটা এটা 170 গ্রামের কৌটা, এখান থেকে 120 গ্রাম আমি নিয়ে নিচ্ছি। চিনি আর লবণটাকে আমরা দিলাম ক্যারামেল হতে, হ্যাঁ। এখন কথা হচ্ছে অনেকে কি করেন, ক্যারামেল করার সময় শুরু থেকেই ইচ্ছা মতো নাড়তে থাকেন। ওই কাজটা করবেন না। দেখেন, রেসিপি কম বেশি সবাই জানে, অনলাইনের যুগে রেসিপি কম বেশি সবাই জানে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট যে প্রসেসটা, এই প্রসেসটা অনেকেরই অজানা।
এর জন্যই মূলত ক্লাসগুলো হয়ে থাকে, এর জন্য আপনারা ক্লাস করেন, আমরাও শেখানোর চেষ্টা করি। আছে না যে চিনি দিয়ে ইচ্ছা মতো নাড়তে থাকেন, কি হয় ক্যারামেল হওয়ার পরিবর্তে চিনিটা আরো দলা পেকে আসে। এই ভুলটা করবেন না, চেষ্টা করবেন ফ্রাই প্যানের হাতল ধরে নাড়াইতে। আগের থেকে এত এলোপাথারি নাড়াচাড়া করার দরকার নেই। যখন কিনা চিনিটা সাইড দিয়ে হালকা মেল্ট হয়ে আসবে তখন জাস্ট হাতল ধরে আমি এভাবে করে নাড়াইতে থাকবো, ঠিক আছে? একদম যখন লাস্টের দিকে স্প্যাচুলা ব্যবহার না করলেই না, তখন আমরা স্প্যাচুলা ব্যবহার করব। আদারওয়াইজ দরকার নেই এত নাড়াচাড়া করার, ঠিক আছে? কোনোই দরকার নেই। প্রিন্স জাহিদ, এটা কি? এটা সল্টেড ক্যারামেল ফিলিং এর জন্য চিনি এবং লবণকে ক্যারামেলাইজড করা হচ্ছে। গ্রুপের ফিচার অপশনে লিখিত রেসিপি দেয়া আছে, আপনারা প্লিজ একটু নোট করবেন। আর আরেকটা কথা না বললেই না, ফেসবুকে কিন্তু বর্তমানে খুব ঝামেলা করতেছে। অলরেডি আমাদের পূর্বের রেকর্ড ক্লাসগুলো সব ডিলিট হয়ে গেছে, কিছু কিছু রেকর্ড ক্লাস আমরা রিকভার করতে পারছি। এই যে আজকে যে ক্লাসটা নিচ্ছি, আজকের থেকে এক মাস পরে কিন্তু এই ক্লাসটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আজকের থেকে 1 মাস পরে কিন্তু ক্লাসটা ডিলিট হয়ে যাবে। আমরা কি করব, আজকে ক্লাস নেওয়ার পরে এই ক্লাসের ফাইলগুলোকে আবার আমরা কি করব, ডাউনলোড করে আবার আপনাদের এই গ্রুপে আপলোড করে দিব। এখন কথা হচ্ছে, ডাউনলোড করে আপলোড করে দিলাম, আপনারা হয়তো মনে করতে পারেন সারা জীবনের জন্য হয়তো এই গ্রুপটা থাকবে, সারা জীবনের জন্য হয়তো ক্লাসটা থাকবে। এই ধারণা মাথার মধ্যে নিয়ে বসে থাকবেন না প্লিজ। চেষ্টা করবেন ক্লাস দেখার সাথে সাথেই সুন্দর করে এমনভাবে নিজের ডায়েরিতে নোট করবেন যাতে করে ক্লাসের ভিডিও কোনোদিন ডিলিট হয়ে গেলেও আপনি যেন ডায়েরি দেখে রেসিপিটা বানাতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দোষারোপ করলে চলবে না, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, তখন যদি আমাদেরকে দোষারোপ করেন যে ভিডিও পাচ্ছি না, ডিলিট হয়ে গেছে, আপনি আপলোড করলেন, আপলোড করলেন ফাইল, তারপরেও কেন ডিলিট হয়ে গেল, এটা আমাদের হাতে কিছুই না। আমরা আগে থেকেই বলে দিচ্ছি, ফেসবুক যে কোনো সময় যে কোনো আপডেট আনতে পারে, এমনও হইতে পারে কোনো গ্রুপ থেকে ক্লাস নাও থাকতে পারে, এমন আছে আমার আইডিটাও রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, তখন তো আপনারা এই ক্লাসগুলো আর দেখতে পারবেন না, তাই না? একটা কথা মনে রাখবেন, কোনো জিনিস আজীবনের জন্য অক্ষয় না, একদিন না একদিন সেটার বিনাশ আছেই। এর জন্য সবার সাথে কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ক্লাস আজীবন সেভ থাকবে। যে আজকে আমি বললাম যে আমি আবার ডাউনলোড করে আপলোড করে দিব ফাইল, অনেকে মনে করতে পারেন আরে আপু তো আপলোড করে দিছে, আজীবন হয়তো অনেকে থাকবে, আমরা পরে দেখবো, পরে করব, পরে নোট করব। এগুলা করেন না প্লিজ। টাকা খরচ করে ক্লাস করতেছেন, ক্লাসগুলো নোট করে রাখেন, ঠিক আছে? কারণ যখন ফেসবুক নতুন নতুন আপডেট আনে তখন আমাদের করার মতো কিছু আর থাকে না। এখন আমি চুলার হিটটাকে কমিয়ে দিলাম, হ্যাঁ? এই জন্য বারবার বলে দিচ্ছি, রিসেন্ট যে ক্লাসগুলো লাইভে হচ্ছে, যদিও আমরা ক্লাস নেওয়ার পরে ডাউনলোড করে আপলোড করে দিচ্ছি গ্রুপগুলোতে, কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারছি না এটা আজীবন থাকবে কিনা। ফেসবুক যে কোনো মুহূর্তে যে কোনো আপডেট আনতে পারে। এই শুধুমাত্র অনলাইন ক্লাসের জন্য আমি আমার লাইফে সর্বোচ্চ কষ্ট করতেছি রিসেন্ট কিছুদিন। আরো 6 মাস যে আমাকে কি কষ্ট করতে হবে এটা আপনাদের কল্পনারও বাইরে। আমি সবার সাথে যদিও কথাটা শেয়ার করি নাই, সাদিয়া আপু আমার অনেক পুরাতন স্টুডেন্ট, উনি আমার থেকে সিনিয়র যদিও, তারপরে আপুর সাথে আমার খুব ভালো বন্ডিং, আমি আপুর সাথে কথাটা শেয়ার করছি।
অ্যাটলিস্ট সাদিয়া আপু জানে, সাদিয়া আফরিন চৌধুরী সিথি, এই আপুটা জানে যে কি পরিমাণ স্ট্রাগল যে আমি করতেছি অনলাইন ক্লাসের পেছনে, আর কি পরিমাণ শ্রম যে আমি দিচ্ছি। এবং ইনশাল্লাহ আমরা হয়তো কি বলবো, জানুয়ারি মাসে হয়তো খুব ভালো একটা নিউজ আপনাদেরকে দিতে পারবো। দোয়া রাখবেন, শুধু এইটুকু বলবো। আর রেসিপিগুলো নোট করে রাখেন। মানে আমার এই বেকিং জার্নির লাইফে আমি এত কষ্ট কখনোই করি নাই, এত পরিশ্রম কখনোই করি নাই। আমি পরিশ্রম করতে পারি, অনেক পরিশ্রম করি, কিন্তু রিসেন্ট কয়েকদিন যে আমার উপর দিয়ে যা যাচ্ছে এবং নেক্সট 4-5 মাসে আমার উপর দিয়ে যা যাবে, এটার কথা আর কিছু না বলি। আচ্ছা, এখন আমরা কি করব, বাটারটা অ্যাড করব। হ্যাঁ, রেসিপিতে দেখবেন লেখা আছে কেকটা হালকা একটু বিটার টেস্ট আসবে, খুব বেশি বিটার টেস্ট আসবে না, হালকা একটু বিটার টেস্ট আসবে, এটাই এই কেকটার বৈশিষ্ট্য। এখন আমরা কি করব, ক্রিমটা অ্যাড করব। এখন কিন্তু চুলার হিট একদম কমানো, হ্যাঁ, একদম সর্বনিম্ন যত হিটে চুলা রাখা যায় তত হিটে রেখে এখন কাজ করতে হবে। ক্রিমটাকে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আবারও বলে দিচ্ছি, চুলার হিট কিন্তু এখন সর্বোচ্চ কমানো। এইটা যদি এখন টেস্ট করতে যান, নিজেই পিটাইতে ইচ্ছা করবে, কারণ তখন মনে হবে কি আল্লাহ এটা কি বানাচ্ছি, এটা কেকের মধ্যে দিলে কি আদৌ কেকটা খাওয়া যাবে, কারণ এটা বেশ খানিকটা বিটার টেস্ট নিয়ে আসে, হালকা একটু তিতা টেস্ট আনে, ঠিক আছে। কিন্তু যখন আপনি কেকের মধ্যে ফিলিং হিসেবে ব্যবহার করবেন, কেক যখন বাটার ক্রিম সহ বাইট করবেন, তখন কিন্তু এত তিতা ভাবটা আর থাকে না। মানে এত তিতা বলতেছি কেন, মানে যতটুকু আছে আর কি, এই তিতা ভাবটা থাকে না, হালকা একটু বিটার টেস্ট আনে, মানে হালকা একটু তিতা টেস্ট আনে। হ্যাঁ, এই কেকটার বৈশিষ্ট্য এটা। এখন যদি বলেন যে আপু এটা একদম মিষ্টি করে বানানো যাবে কিনা, না, এটা সল্টেড ক্যারামেলের বৈশিষ্ট্য এটা। হ্যাঁ, আমরা এখন অপেক্ষা করব এটা মোটামুটি একটু ঘন না হয়ে আসা পর্যন্ত। এই কেকটা অনেক লোভনীয় সিথি আপু। কেকটা প্রথম যারা টেস্ট করবে হয়তো ভাববে যে একটু বিটার টেস্ট লাগতেছে, এটা আবার কেমন কেক, কিন্তু এটার বৈশিষ্ট্য এটা। আসলে সব কেকে যে একদম অনেক সুইট হওয়া লাগবে এমন কোনো কথা নাই, এই কেকটার বৈশিষ্ট্য এটা। হ্যাঁ, হালকা একটু বিটার টেস্ট আনবে, আমি বলতেছি না যে অনেক বিটার টেস্ট আনবে, হালকা একটু বিটার টেস্ট আনবে।
এই সল্টেড ক্যারামেলটা বানাইতে বেশ খানিকটা সময় লাগে। আপনি একটা ক্যারামেল বানালেন, তার মধ্যে লবণ দিলেন, তার মধ্যে বাটার দিলেন, তার মধ্যে ক্রিম দিলেন, এতক্ষণ নাড়তেছেন, এটা তো একটু বিটার টেস্ট হবেই আপু। আচ্ছা, এই সল্টেড ক্যারামেল ফিলিংটাকে আপনারা এয়ার টাইট বক্সে, ঠিক আছে, এয়ার টাইট বক্সে রাখলে অবশ্য ভালো আউটকাম আসবে না। আমি দেখাচ্ছি কিভাবে রাখলে অনেক দিন রাখতে পারবেন আপনারা। আমি যখন এটা নামাবো, যখন এটা ফ্রিজিং করব, সেম প্রসেসে আপনারা নর্মাল ফ্রিজে 15-20 দিন রেখে খেতে পারবেন। আর 15-20 দিন রাখবেন কিভাবে, একটা কেকে সম্পূর্ণ সসটাই লেগে যায়, মানে সম্পূর্ণ ফিলিংটাই লেগে যায়। যে রেসিপি দিব একদম 100 কোনো কিছুই বেঁচে থাকবে না। এই যে যখন বেশি বলক উঠে যাইতে চাবে, তখন অবশ্যই ফ্রাই প্যানটাকে একটু উঁচু করে ধরে নাড়তে থাকবেন। সল্টেড ক্যারামেল ব্রাউনি খাইতে তো অসাধারণ লাগে। এটাকে আমরা আরেকটু ঘন করব, হ্যাঁ, যদিও এটা ফ্রিজে গেলে আরো ঘন হয়ে যাবে, যেহেতু বাটার আছে আবার ক্যারামেলের একটা অংশ আছে, এর জন্য অনেক বেশি ঘন করবে না, অনেক বেশি ঘন করলে আবার জমে যাবে বেশি। হ্যাঁ, সামিয়া তাসনিম ম্যামকে দেখাইছেন, আবার ক্লাস করতেছেন, কেকের ক্লাস। আল্লাহ, একটা কেক রেডি করে কতদিন পর্যন্ত ফ্রিজে রাখা যায় সেটা ডিপেন্ড করবে আপনি কি কেক বানাচ্ছেন। এই ক্লাসের কথা যদি বলেন, এই ক্লাসের যেই কেকটা আপনারা শিখতেছেন, এই কেকটা মিনিমাম 5 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। আর ময়েস্ট কেক এবং বাটার ক্রিম ফ্রস্টিং এর কেক কিন্তু ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। যখন খাবেন তার মিনিমাম 15-20 মিনিট কিংবা আধা ঘন্টা আগে কেকটাকে রুম টেম্পারেচারে আনবেন, তারপর স্লাইস করে খাবেন, তাহলে ময়েস্ট কেকের টেস্ট পাবেন। ময়েস্ট কেক যদি স্পঞ্জের মতো ফ্রিজ থেকে বের করে স্লাইস করে খেতে চান, তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটা কেকের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, সিস্টেম আছে, কোনটা কিভাবে খেতে হয় এটা জানতে হবে। বাবু, জি মা, কে? আমি যদি এখন চুলার হিটটাকে বাড়ায় দিতাম, সেক্ষেত্রে কি হতো, আমাদের ক্যারামেল ফিলিংটা হয়ে যাইতো, কিন্তু এটা কি হইতো, বার্ন হয়ে যাইতো বেশি, তাই না? এজন্য কি করলাম, একদম চুলার সর্বনিম্ন হিটে এটাকে আমি অনবরত নাড়তে থাকবো।
এই কনক, দেখ তো কি বলে। এই যে বেশ খানিকটা কিন্তু ঘন হয়ে আসছে। হ্যাঁ, আমি আরেকটু ঘন করব, দেখেন। আপু, আপনাকে বুম্বা আপু বলে ডাকলে মাইন্ড করবেন? আরে না, একটা ডাকলেই হয়েছে, মাইন্ড কেন করব? আপনি আদর করে যদি বুম্বা ডাকতে চান ডাকবেন। আচ্ছা, আমরা একটু দেখি এই সল্টেড ক্যারামেল ফিলিংটাকে আপনারা কোন পর্যায়ে চুলা থেকে নামাবেন। দেখেন আমি স্প্যাচুলা দিয়ে নাড়লাম না, এ দেখেন হালকা একটু ঘন হয়ে পড়তেছে। হ্যাঁ, বোঝা গেছে? এর থেকে ঘন করব না আমরা। খুব ঘন করলে কিন্তু ফ্রিজে গেলে চিনি হয়ে যাবে, আবার দানা দানা হয়ে যাবে বেশি। হ্যাঁ, আমরা একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এটা অনেক গরম ভাবটা একটু নেড়ে চেড়ে সরাবো। হ্যাঁ, ঠান্ডা হতে হতে আরো কিছুটা ঘন হয়ে যাবে। দেখেন ঘন হওয়া শুরু হয়েছে। এটা অনেক গরম ভাব যে থাকে না চুলায়, তো আমরা অনেকক্ষণ জাল করলাম, তাই না? অনেক গরম ভাবটা যে আছে এটা আমরা নেড়ে চেড়ে একটু গরম ভাবটা সরাবো। সরানোর পরে সেলফ র‍্যাপ করবো। এটাকে সেলফ র‍্যাপ করে নর্মাল ফ্রিজে রাখবো ঠান্ডা না হওয়া পর্যন্ত। দেখেন আরো কিছুটা ঘন হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, এটা ফ্রিজে রাখলে আবার আরো ঘন হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আসমা আপু কি চট্টগ্রামের না?
এই দেখেন ঘন হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, ওকে, অনেক গরম ভাবটা চলে গেছে। এখন আমরা কি করব, এটাকে আপনারা কিভাবে ফ্রিজে রাখবেন এবং স্টোর করবেন এটা দেখাই। র্যাপিং পেপার নিব, যেটাকে প্লাস্টিক র্যাপার বলা হয়। এখন আমরা কি করব, এটাকে স্কিন টাচ করিয়ে ঢাকবো, যেটাকে সেলফ র্যাপ বলা হয়। হ্যাঁ, সেলফ র্যাপ যেটাকে বলা হয়, এইভাবে না। ওকে, এখানে বাতাস আসলো কোন দিক দিয়ে? এটাকে এভাবে সেলফ র্যাপ করবো আমরা। হ্যাঁ, এভাবে, ঠিক যেভাবে সেলফ র্যাপ করা দেখালাম, সেম প্রসেসে আপনারা এই ফিলিংটাকে সেলফ র্যাপ করে ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে পারবেন মোটামুটি 7 দিন থেকে 10 দিনের মতো, কিছুই হবে না। হ্যাঁ, যখন কিনা কেকের লেয়ারে এই ফিলিংটা ব্যবহার করবেন, জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে একটু হুইক্স দিয়ে হুইক্স করবেন, অথবা স্প্যাচুলা দিয়ে একটু স্মুথ করে নেবেন। স্মুথ করে নেওয়ার পরে তারপর ব্যবহার করবেন। এটা কিন্তু এখন বেশ খানিকটা গরম আছে, মানে আমি অতিরিক্ত গরম ভাবটা সরাই ফেললাম নাড়তে নাড়তে। এখন কি করব, এই মিশ্রণটাকে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব, কারণ অতিরিক্ত গরম জিনিস কিন্তু নর্মাল ফ্রিজে রাখলে ফ্রিজের কম্প্রেসারে চাপ পড়ে ফ্রিজ নষ্ট হয়। এর জন্য কি করব, অনেক গরম ভাবটাকে আমরা নেড়ে চেড়ে সরালাম। এবার আপনারা চাইলে এটাকে 5-10 মিনিট রুম টেম্পারেচারেও রাখতে পারেন আর একটু গরম ভাবটা সরার জন্য। তারপর এটাকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন একদম কমপ্লিটভাবে ঠান্ডা না হওয়া পর্যন্ত। কারণ যেহেতু আমরা এটাকে কেকের ফিলিং হিসেবে ব্যবহার করব, এটা যদি গরম থাকে তাহলে কিন্তু কেক সেট হবে না, কিংবা বাটার ক্রিম কিন্তু মেল্ট হতে থাকবে। আমরা কি করব, এটাকে এখন নর্মাল ফ্রিজে দিয়ে দিচ্ছি কমপ্লিটভাবে ঠান্ডা হওয়ার জন্য। হ্যাঁ, আমরা এখন একটা ডার্ক চকলেট গানাশ বানাবো। ডার্ক চকলেট গানাশের জন্য আমাদের লাগবে হচ্ছে ডার্ক চকলেট 120 গ্রাম, হুইপ ক্রিম 100 গ্রাম, বাটার 10 গ্রাম। কোনো ফ্রিজের থেকে হুইপ ক্রিমটা দিস তো, নর্মাল ফ্রিজ থেকে।
ডার্ক চকলেট হচ্ছে 120 গ্রাম। হ্যাঁ, চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির ডার্ক চকলেট ব্যবহার করতে। কোকো আইভরি, বেরিজ, ভ্যান হুটেন যে কোনোটা ব্যবহার করতে পারেন। যেহেতু এখন আমাদের সময় আছে, কেকটা তো নামিয়ে আপনাদেরকে দেখাইতে হবে কিভাবে র্যাপ করে রাখবেন। এর জন্য এখন গানাশটা বানাই ফেলবো। যখন আমরা গানাশটা ব্যবহার করব তখন যদি দেখি যে বেশি জমে গেছে গানাশটা, আবার একটু মেল্ট করে সুন্দর ফর্মে এনে তারপর ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমাদের চকলেট লাগবে হচ্ছে 120 গ্রাম। আপনার একটা জিনিস খেয়াল করেন, এই যে ব্রাউন কালারের চকলেটটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে বেস্ট কোয়ালিটির একটা চকলেট। এই যে একদম কালো চকলেটটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে আপনাদের দেশে জাতীয় ব্লুবেল আছে না, ব্লুবেল চকলেট। এটা ব্লুবেল চকলেটটা আজকে আমরা ব্যবহার করব চকলেট টপার বানাইতে। বাদ বাকি যে চকলেটের কাজ আছে সবকিছু আমরা কোকো আইভরি দিয়ে করব, অথবা বেরিলস হাতের কাছে থাকলে বেরিলস দিয়ে করবেন। এখানে পার্থক্যটা দেখে নেন। যেটা অরিজিনালি চকলেট সেটা এরকম ব্রাউন কালার হয়, আর যেটা কিছু বলবো না, থাক, বললে আবার কে কি বেশি কথা বলবে আমাকে। স্টপ থাকে এই পর্যন্ত। তাহলে 120 গ্রাম নিলাম হচ্ছে ডার্ক চকলেট, আর আমরা হুইপ ক্রিম নিব হচ্ছে 100 গ্রাম। এখন কথা হচ্ছে হুইপ ক্রিম, কুকিং ক্রিম যে কোনোটা আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন। হুইপ ক্রিম দিয়েও গানাশ সুন্দর হয়, কুকিং ক্রিম দিয়ে গানাশ আরও সুন্দর হয়। যেটা হাতের কাছে থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। আমি এখানে হুইপ ক্রিম দিয়ে নিচ্ছি 100 গ্রাম, আর বাটার যাবে হচ্ছে আমাদের 10 গ্রাম। হ্যাঁ, চকলেট যদি ভালো কোয়ালিটির হয় ফ্রিজে চকলেট স্টোর করা যায়। আমি চকলেট ফ্রিজেই রাখি, চকলেট আমি বাইরে রাখি না। ভালো কোয়ালিটির চকলেট হলে ফ্রিজে রাখলেও চকলেট বের করলে চকলেট মেল্ট হয়, কিছুই হয় না। শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বন করতে হয় কি, যখন চকলেট দিয়ে কাজ করবেন তার মিনিমাম আধা ঘন্টা আগে চকলেটটাকে রুম টেম্পারেচারে বের করে রাখবেন, তাইলেই হবে। চকলেট না গলে যাবে কোথায়? সেলফ র্যাপিং আর নর্মাল র্যাপিং এর মধ্যে ডিফারেন্স যখন দেখলেন র্যাপ করা, তখন দেখলেন তো আমি যখন কাগজটাকে উপরের দিকে দিলাম, র্যাপিং পেপারটাকে আবার কিন্তু বললাম এইভাবে না, আমরা প্রোডাক্টের গায়ে টাচ করিয়ে রাখবো।
ওটাই হচ্ছে সেলফ র্যাপ করা, ঠিক আছে? আর যেটা নর্মাল ভাবে র্যাপ করতে গেছিলাম আমি তখনই বলছি এভাবে না, আমরা এটাকে সেলফ র্যাপ করব। এখন এটাকে মাইক্রোওয়েভ ওভেনে আমি 30 সেকেন্ডের জন্য দেব। 30 সেকেন্ডে যদি মেল্ট না হয় আরো 10 সেকেন্ড দিব, কিন্তু কোনো ক্রমে অতিরিক্ত টাইম ধরে মাইক্রোওয়েভ করা যাবে না, তাহলে কিন্তু চকলেট অথবা হুইপ ক্রিম দুইটার একটা বার্ন হয়ে যাবে, ঠিক আছে? বেরিলস রাখা যাবে, ভ্যান হুটেন রাখা যাবে, কোকো আইভরি রাখা যাবে, তারপর হচ্ছে ক্যালিবাউটো ফ্রিজে রাখা যাবে, কিছুই হবে না, কোনো সমস্যা হবে না। আমি এই যে প্রথম 30 সেকেন্ড দিলাম, হ্যাঁ 30 সেকেন্ড দিয়ে একটু নেড়ে চেড়ে দেখবো এটার কন্ডিশন কি। একবারেই বেশি টাইম ধরে দিতে যাবেন না, তাহলে কিন্তু চকলেট বার্ন হয়ে যাবে। এই যে আমি দেখতে পাচ্ছি আমার 30 সেকেন্ডে হয় নাই, আরো কিছুটা টাইম লাগবে। এর জন্য কি করব, আবার 10 সেকেন্ড 10 সেকেন্ড করে দিয়ে বাড়াইতে থাকবো। হ্যাঁ, সব কিছু স্টোরেবল। হ্যাঁ, আপনি কেক বেজ স্টোর করতে পারবেন নর্মাল টেম্পারেচারে, অর্থাৎ রুমের স্বাভাবিক তাপমাত্রায় 2 দিন ময়েস্ট কেকের ক্ষেত্রে। আপনি যে সল্টেড ক্যারামেল ফিলিং বানালাম সেটা 7 থেকে 10 দিন নর্মাল ফ্রিজে ভালো থাকে, কিছুই হয় না, ওটাও স্টোর করতে পারবেন। গানাশ বানিয়ে গানাশও স্টোর করতে পারবেন। গানাশ মোটামুটি 15 দিনের মতো নর্মাল ফ্রিজে ভালো থাকে, কিছুই হয় না। শুধুমাত্র গানাশ ফ্রিজে রাখলে কি হয়, জমে যায়। ঠিক আছে, চকলেটের কাজ কি, চকলেটের বাটারের কাজ হচ্ছে ঠান্ডা পেলে জমতে শুরু করে। তো এটা যদি আমরা নর্মাল ফ্রিজে স্টোর করি, এটাকেও সেলফ র্যাপ করে ঢেকে রাখতে হবে। সেলফ র্যাপ করে ঢেকে রাখবেন, যখন ব্যবহার করবেন তখন শুধুমাত্র নামিয়ে মাইক্রোওয়েভ ওভেনে মেল্ট করে ঠান্ডা অবস্থায় কেকের উপরে ঢালতে হয়। হ্যাঁ, অথবা চাইলে এটা একটু উষ্ণ গরম থাকতে পারে, কিন্তু অতিরিক্ত গরম গানাশ কেকের উপরে ঢাললে ক্রিম কিন্তু মেল্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমাদের গানাশটা রেডি, পুরোপুরি গানাশটা রেডি। হ্যাঁ, এটাকে যেহেতু আমরা কেকের উপরে ক্রিম ফ্রস্টিং করার পরেই ব্যবহার করে ফেলবো, এটাকে আমি আর সেলফ র্যাপ, বাপরে কি হলো এটা এটাকে আমরা আর এখন সেলফ র্যাপ করবো না। হ্যাঁ, এটা আমরা নর্মাল র্যাপ করব। এই যে নর্মাল ভাবে র্যাপ করলাম। সেলফ র্যাপ করলে এই কাগজটাকে আমি কি করতাম, গানাশের স্কিনের উপর টাচ করিয়ে রাখতাম। ঠিক আছে, গানাশটাকে আমি রুম টেম্পারেচারেই রেখে দিচ্ছি।
কেকটা হওয়া পর্যন্ত জাস্ট অপেক্ষা করব। তারপর এই লাইভটা কেটে দিয়ে আরেকটা লাইভ শুরু করব। হ্যাঁ, আরেকটা লাইভ শুরু করতে লেট হবে, মিনিমাম আধা ঘন্টা লেট করতে হবে, কারণ সল্টেড ক্যারামেল ফিলিং কমপ্লিটভাবে ঠান্ডা হতে হবে, কেকের বেস ঠান্ডা হতে হবে, তারপর আমরা ক্রিম বিট করে কাজ করব। আমরা একটা কাজ করতে পারি, চকলেট সিরাপটা নামাও। এই ফাঁকে আমরা সুগার সিরাপটা রেডি করে ফেলতে পারি। কাপ যত আগিয়ে রাখা যায় ততই ভালো। আমি 100 গ্রাম পানি নিচ্ছি, সরি বেশি হয়ে গেছে। আছে ওই যে পিছনে, নিচের তাকে হাতে, এই যে ইসের ওভালটিনের কোটের পিছনে। একশো গ্রাম পানি, 20 গ্রাম চিনি, 20 গ্রাম হচ্ছে চকলেট সিরাপ। হ্যাঁ, কেকটাকে আমরা গরম অবস্থায় ঢেকে রাখবো। যেহেতু ময়েস্ট কেক অনেক সময় ধরে বেক হয়, উপরটা কিন্তু ড্রাই হয়ে যায়, এই জন্য আমরা ঢেকে রাখবো ঠান্ডা না হওয়া পর্যন্ত, তারপর স্লাইস করব। সেম প্রসেসে আপনারা কেকটাকে কভার করে একদম নর্মাল টেম্পারেচার অর্থাৎ রুম টেম্পারেচারে 2 দিন স্টোর করে রাখতে পারবেন, কিছুই হবে না। কেক 2 দিনের বেশি রাখলেই কিন্তু ব্যাড স্মেল চলে আসবে, যেহেতু এটার মধ্যে আমরা বাটার মিল্ক ব্যবহার করেছি, তারপর হচ্ছে ডিম তো আছেই জানেনই। তো স্পঞ্জ কেক আসলে স্টোর করা সম্ভব বেশ কিছুদিন, বাট ময়েস্ট কেক আসলে রুম টেম্পারেচারে বেশি দিন স্টোর করা যায় না। ঠিক আছে, এটাকে আমরা ভালো মতো মিশিয়ে একটা সিরাপ বানিয়ে ফেলবো। সবে আমার ছবি, পরে কথা বলি। কিছুই না, শুধু চিনিটাকে মেল্ট করব। হ্যাঁ, এই যে সুগার সিরাপটা বানাচ্ছি এটাও কিন্তু স্টোর করা পসিবল। ফ্রিজের নর্মাল চেম্বারে 15 থেকে 20 দিন এটা ভালো থাকবে, কিছুই হবে না, কারণ চিনি নিজেই একটা প্রিজারভেটিভ। এটা ফ্রিজে রাখলে কিচ্ছু হয় না, এমনিতেই ভালো থাকে। তবে চেষ্টা করবেন কোনো কিছু দিয়ে কভার করে রাখতে। তাহলে আমরা কেক স্টোর করা বললাম, গানাশ স্টোর করা বললাম, সল্টেড ক্যারামেল ফিলিংটা স্টোর করা বললাম,
সিরাপ স্টোর করা বললাম, সব কিছুই কিন্তু স্টোর করা বলে দিয়েছি, আপনারা নোট করে নিয়েন। এই যে চিনিটা সম্পূর্ণরূপে মেল্ট হয়ে গিয়েছে, আমি এখন এটাকে সরিয়ে রাখবো। এখন আমরা অপেক্ষা করব কেক বেস ঠান্ডা হবে, ক্যারামেল ফিলিং ঠান্ডা হবে, তারপর আমরা পরবর্তী লাইভ সেশনে ফেরত আসবো। এখন হচ্ছে 6:30 বাজে, 7টার দিকে পরবর্তী লাইভ সেশন স্টার্ট হবে, ঠিক আছে? ভালো থাকেন সবাই, কোথাও বুঝতে প্রবলেম হলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে।